তো গত 25শে নভেম্বর হচ্ছে আমাদের যেই সনাতনী আন্দোলনের যিনি মুখপাত্র ছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ওনাকে অ্যারেস্ট করা হয়। তো তার আগেই হচ্ছে বিএনপির কোনো এক কর্মী বা নেতাকর্মী তিনি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয় চেরাগীতে হচ্ছে পতাকা অবমাননার জন্য। তো প্রথমে আমি বলতে চাই যেই ব্যাপারটা ক্লিয়ার করতে চাই, এখনও ক্লিয়ার করতে চাই যেই ব্যাপারটা হয়তোবা বেশিরভাগই বাংলাদেশের লোকজন জানে না, যে ওই পতাকাটা অ্যাকচুয়ালি বাংলাদেশের পতাকা ছিল না। এখন আমি আপনাদের কাছে কোয়েশ্চেন করতে চাই, তো বাংলাদেশের পতাকার মাঝখানে লাল বৃত্ত যেটা, তার মাঝখানে যদি আমি এখন ওম চিহ্ন দিয়ে রাখি, তো সেটা কি কোনোভাবে বাংলাদেশের পতাকা বা বাংলাদেশের যেই মূল পতাকা সেটা কি কখনো হবে? অবশ্যই আপনাদের যদি জিজ্ঞেস করা হয় তাহলে অবশ্যই আপনারা না বলবেন। তো ঠিক সেরকমভাবেই যেই পতাকাটা ছিল, সেই পতাকাটার হচ্ছে চারোদিকে চার কোণায় চারটা তারা খচিত ছিল, যার মাধ্যমে বোঝা যায় যে পতাকাটা হচ্ছে কোনোভাবেই বাংলাদেশের পতাকা ছিল না। মানে বাংলাদেশের পতাকার মতো দেখতে হলেও তা মূলত বাংলাদেশের পতাকা নয়, সেটা অন্য একটা পতাকা। তো এখানে আমি জিজ্ঞেস করতে চাই, স্বৈরাচারের পতন হইল, কিন্তু তবুও কেন স্বৈরাচারের করা আইনগুলোকে এখনো বাদ দেওয়া হয় না এই সংবিধান থেকে? এখনো তার আইনে কেন, তার সেই আইনেই স্বৈরাচারী আইনেই কেন এখনো রাষ্ট্রদ্রোহিতার মামলা দেওয়া হয়? তো এটা হইতেছে আমার প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, যে ওনাকে যেই ব্যাপারটা নিয়ে এখনো প্রশ্নবিদ্ধ করা হয় সেটা হচ্ছে ওনার হয়তোবা কিছু বছর আগে আওয়ামী লীগের একটা ক্লিপ ভাইরাল হয়েছে, যে উনি বলতে চাইছে যে আমরা সরকারটাকে হচ্ছে আরও শক্তিশালী করতে চাই, এরকম কোন একটা কথা ক্লিপ হয়তোবা ভাইরাল হয়েছে। তো আমি এই দিক থেকেও জিজ্ঞেস করতে চাই, এখনও আমাদের বেশ কয়েকজন সমন্বয়কেরও হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি আছে। ইভেন আমারও চেনা বেশ কয়েকজন লোক যারা হচ্ছে এখন ভালো ভালো পর্যায়ে আছে, তাদের হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি আছে। তো এখন আপনারা কি বলবেন কোনোভাবে যে তিনি তাদেরকে মানে তারা স্বৈরাচারের সঙ্গী বা এরকম কিছু বলবেন? তো তাদেরকে যদি না বলা হয় তাহলে আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই যে কেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এখন এই কথাটা বলা হইতেছে যে তিনি স্বৈরাচারের সঙ্গী বা কিছু? আর তার থেকেও বড় কথা, এখনো এমন কোনো প্রমাণ পেশ করা যায়নি যার মাধ্যমে বোঝা যায় যে তিনি স্বৈরাচারের হয়ে কাজ করতেছে বা ভারতের হয়ে কাজ করতেছে বা অন্য কিছু। আসল কথাটা হচ্ছে, বাংলাদেশে বৈষম্যের প্রধান কারণ এই একটাই যে আমরা যখনই অধিকার আদায়ের জন্য মাঠে নামি, তখনই হচ্ছে আমরা কোনো এক দলের পাঁচাটা লোক হয়ে যাই। তো তারপরেই হচ্ছে ওনাকে মামলা দেওয়ার পরবর্তী সময়ে ওনাকে আদালতে তোলা হয়। এবং তারপর হচ্ছে যে একটা বর্বর বর্বর যা একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে হত্যা করা, যা তীব্র নিন্দাজনক। তারপরে হয়তো বা আসামি বের হয়েছে যে কিছু হিন্দু ধর্মাবলম্বী। তখন আমি জিজ্ঞেস করতে যাই এটা, যে একজন মানুষ তার ধর্ম কি সেটা আপনার কাছে আগে, নাকি সে খুনি সেটা আপনার কাছে আগে? এখন বাংলাদেশে বর্তমানে যেটা দেখা যায় যে বাংলাদেশের মন্দিরে হামলা হইলে সেটা হচ্ছে দায় চাপানো হয় কোনো একটা ষড়যন্ত্রকারী, কোনো উগ্রবাদীর ওপর। তো যখন এইসব কাণ্ড হয় তখন কেন ষড়যন্ত্রকারী বা উগ্রবাদীদের ওপর নাম না দিয়ে কেন সেটা সরাসরি বলা হয় যে সনাতনীরাই করছে? ইভেন আমার চোখের সামনে এমন এমনও পোস্ট পড়ছে যেগুলোর মধ্যে বলা ছিল যে সনাতনীদের মন্দির রক্ষা করলাম আমরা, আর এখানে আমাদের মসজিদ ভাঙা হইলো, আমাদের মুসলিম ভাইদের ওপর হামলা করা হলো। তো আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই, আমরা কি এটা করছি? বা এখন উনি কয়েকজন এই কাজটা, বাজে কাজটা করছে বলে কি প্রত্যেকটা সনাতনীদের ওপর এই দায়টা দেওয়া যায়? এতটাই কি সহজ একটা ব্যাপার? আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা সহজেই উগ্র হয়ে যাই। বাংলাদেশের মানুষের হচ্ছে বর্তমান যে পরিস্থিতি, সেটা হচ্ছে আমরা সহজে উগ্র হয়ে যাই। তো এটা হইতেছে আমাদের মূল ব্যাপার, যার কারণে আমাদের বাংলাদেশের নাম দিন দিন ডুবতেছে। আমরা আমাদের উগ্রবাদিত্বের ব্যাপারটাকে ধরে রাখতে পারি না, যার কারণে আমরা বারবার প্রশ্নবিদ্ধ হই। বাংলাদেশের প্রত্যেকটা সমসাময়িক ব্যাপারগুলো প্রশ্নবিদ্ধ হয়। তো আমরা হচ্ছে উগ্রবাদিত্ব দেখায়া কোনো একটা মানুষকে শাস্তি দিতে চাই, কিন্তু এটা আমরা বুঝতে চাই না যে বাংলাদেশের সংস্কার প্রয়োজন, শাস্তি না। তো এই এই ব্যাপারটা হচ্ছে সর্বদা আমাদের চোখে পড়ে। তাছাড়াও আমরা দেখলাম যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর হয়ে কাউকে এখনো দাঁড়াইতে দেখা যায়নি ভালো মতো,
যাকেই দাঁড়াইতে দেখা গেছে তার নামই হচ্ছে মামলা দেওয়া হয়ে গেছে। তো এই ব্যাপারগুলো আমাদের বারবার প্রশ্নবিদ্ধ করা হয় এই ব্যাপারগুলো দিয়ে। আর এগুলা হচ্ছে আমাদের এই বর্তমানের যে গণ অভ্যুত্থানটা যেটা হইলো রিসেন্ট, তো সেটাকেও প্রশ্নবিদ্ধ করে। আমার জাস্ট কোয়েশ্চেন একটাই যে আমি নিজে কোটা আন্দোলনের একজন বড় সমর্থক। আমি নিজে রাজপথে ছিলাম। আমি নই শুধু, আমার আমি হাজারো সনাতনীদের দেখাইতে পারবো যারা ছিল। তাছাড়া কতজন তো শহীদও হইছে। তো তাদেরকে কেন এর মাধ্যমে তো এমন দেখা যাচ্ছে যে হিন্দুদের না, এটা হচ্ছে সেই শহীদদেরও একটা অপমান করার ব্যাপার। মানুষ প্রচণ্ড সহজেই ভুলা যায়। তাছাড়া আমি যে ব্যাপারটা দেখছি যে ইউজ করার ব্যাপারটা আমি দেখছি যে আমাদের ওপর সহজেই খেপা যাওয়া হয়। তো এই ব্যাপারটা আমি প্রচণ্ড ভালো মতোই খেয়াল করছি যখন আমি দেখতাম যে কোটা আন্দোলনের পর থেকে আমাকে হচ্ছে এক কথায় অনেক কথাই বলা হতো যে আমি স্বৈরাচারের সঙ্গে ইভেন কিছুদিন আগেও আমার ভিডিওগুলায় যখন কমেন্টসগুলো স্ক্রল করি অনেককেই দেখি যে অনেকেই বলছে যে আমি স্বৈরাচারের হয়ে কাজ করতেছি, আমি আওয়ামী লীগের হয়ে কাজ করতেছি এই সেই। আচ্ছা, আমার সেই আহ, অবস্থাগুলো হয়তো বা তারা ভুলা যাইতেছে যখন আমি আন্দোলনের সময় রাস্তায় পড়া ছিলাম এবং হচ্ছে মানুষজন আমাকে দুই তিনবার করে হচ্ছে বারবার, ইভেন আমি অনেকবার আমাকে হসপিটালাইজড করা হয়েছে। তো এইসব ব্যাপারগুলো হচ্ছে মানুষ দিন বে দিন ভুলা যায়। তো আমি জাস্ট বলতে চাই যে সনাতনীদের অবদান কখনোই আপনারা অস্বীকার করতে যায়েন না। এটা হচ্ছে আপনাদের বড় একটা ভুল হবে এবং উগ্রবাদিত্বের ব্যাপারটাকে আপনারা টোটালি স্কিপ করেন, কারণ সংস্কারের ব্যাপারটা উগ্রবাদিত্বের ব্যাপারটা প্রচণ্ড এটা নেগেটিভিটি ছড়ায়। আর হচ্ছে বড় ব্যাপার যেটা আমাদের সনাতনীদের ৮ দফা নিয়ে আগানোর মাধ্যমে যদি আপনাদের সমস্যা হয়েই থাকে তাহলে আমি বলবো যে এটা স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়। তো আমরা স্বাধীনতা আনছি এসব দেখার জন্য না। আমরা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর যত দ্রুত সম্ভব তার জামিন চাই, কারণ হচ্ছে আমাদের জানা মতে তা তিনি হচ্ছে আমাদের হয়ে কাজ করতেছে। প্লাস চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যিনি, তিনি হচ্ছে তার বিপক্ষে এখন পর্যন্ত কোনো জোরালো কোনো এভিডেন্স দেখানো হয় নাই, সাধারণ জনগণের সামনে পেশ করা হয় নাই, যার মাধ্যমে বোঝা যাবে যে তিনি খারাপ ছিলেন বা কিছু। তাছাড়া যেই ব্যাপারটা দেখা যায় যে ওনাকে গালমন্দ করতে গিয়ে আমাদের বিভিন্ন ধর্মীয় আঘাত আনা হয়। তো এইসব ব্যাপারও হচ্ছে আমাদের সংখ্যালঘুদের ওপর একটা বাজে একটা খাত খাতের দিকে নিয়ে যাওয়া হইতেছে। তো আমি বলবো এইসব ব্যাপারটা আপনাদের নজর দেওয়া উচিত। বাংলাদেশ বাইরের দেশের কাছে আমরা খারাপ করতেছি না, খারাপটা আপনারা নিজেরাই করতেছেন আপনাদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে। এখন বারবার এটা আমার সংস্কার আপনারা সবাই চান, আমরা সবাই চাই। সংস্কারের মধ্যে যদি আপনারা উগ্রবাদিত্বের ব্যাপারটা আনেন তাহলে সেটা টোটালি একদম বাজে একটা, কারণ কখনোই তেলে জলে মিশ খায় না। তো এখানে অবশ্যই তেলে জলে মিশ খাওয়ানোর চেষ্টা চলতেছে, যেটা কখনোই পসিবল হবে না। তো আপনি যদি উগ্রবাদিত্বের মাধ্যমে সংস্কার চান, দেশটাকে সুন্দর করতে চান, তাহলে কখনোই হবে না। তো এখানে প্রয়োজন একটা সম্মিলিতভাবে একটা সংস্কার, যেই সংস্কারের মধ্যে অবশ্যই হিন্দুদের এই ৮ দফাটা একটা মেইন ইস্যু বলে আমি মনে করি। তো অবশ্যই এই সংখ্যালঘুদের ইস্যুটাকে প্রাধান্য দেওয়া উচিত সরকারের। এবং আমাদের হয়ে আমরা কখনোই বলি নাই যে আমাদের ওপর সংখ্যাগুরু যারা তারা অত্যাচার করতেছে। আমরা বরাবরই বইলা আসছি যে যারা অপশক্তি তারা হচ্ছে সংখ্যাগুরুর রূপ ধারণ করছে, সেটা সংখ্যাগুরুদেরই হচ্ছে বিবেচনা করা উচিত এবং তাদের রোধ করা উচিত। তো এটাই আমাদের বলার। এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর হয়ে যতক্ষণ না আমরা তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ধরনের খারাপ তথ্য পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা তার সাপোর্টে থাকব, ইসকনের সাপোর্টে থাকব অবশ্যই। কারণ ইসকনকে হচ্ছে আমরা গত গত প্রায় একশো বছর ধরে দেখতেছি আমরা ইসকন জিনিসটাকে, প্রভুপাদের হাত ধরে আসে এই ব্যাপারটা। তো আমি নিজে একজন ইসকন সমর্থক, আমি এটা বলতে ভয় পাই না। হয়তোবা বলার পর রাস্তার মধ্যে কোন একটা উগ্রবাদিত্বের দল হয়তো বা আমার ওপর হামলা চালাবে, এই ব্যাপারটা জানার পর তবু আমি কখনো মুখ বুজা থাকবো না, আমি যা সত্যি তা বলবোই। আমি নিজে একজন ইসকন সমর্থক এবং আমি নিজে একজন ইসকনের আকাঙ্ক্ষিত ভক্ত। তো আমি হচ্ছে সবসময় বলে আসছি যে ইসকন ব্যাপারটাকে যতটা খারাপভাবে প্রেজেন্ট করা হইতেছে ততটা খারাপ না। প্লাস হিন্দুত্ববাদী বইলাও অনেক ব্যবহার করা হইতেছে এই শব্দগুলার। তো আমি বলবো যে এই সব ব্যাপারে সাধারণ মানুষের স্টাডি করা উচিত এবং আপনাদের ওপরে আপনাদেরকে উগ্রবাদিত্ব বাড়ানোর হাত হচ্ছে কিছুটা
ভারতীয় মিডিয়ার। আপনারা ভারতীয় মিডিয়াদের দেখে হচ্ছে নিজেদের মধ্যে ক্ষোভ আমাদের ওপর আনেন। তো আমি বলবো যে ভাই, বাংলাদেশে অসাম্প্রদায়িকতাটা ধরে রাখতে হলে পাশের দেশের দিকে নজর দেবেন না। পাশের দেশে কি হইতেছে সেই দিক থেকে যদি আপনারা আমাদেরকে মিশিয়ে একটা কোনো একটা বিষয় তৈরি করেন, তাহলে সেটা খারাপ হয়ে যায়। আমরা আমাদের নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে গেলে সেটা অবশ্যই আমাদের উচিত যে আমরা যেন বাইরের কোনো ইস্যুকে আমাদের নিজেদের মধ্যে না টানি। তো আমি বলবো যে এখনো সময় আছে সম্প্রীতি আনার। তো সেখানে আমরা হয়তোবা নিজেদের মধ্যে এইটা পুরোটাই হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং। এখানে আপনাদেরও দোষ নেই, আমাদেরও দোষ নেই। তো আমি বলবো যে এখনো সবাই সবাইকে ভুল না বুঝে আমরা চাইলেই এক হইতে পারবো। তো এখানে শুধুমাত্র সম্প্রীতির হাতটা বাড়ানোই প্রয়োজন। আপনারা সম্প্রীতির হাত বাড়ান, আমরা আপনাদের কাছে হাত বাড়ায় আসি, আপনারা জাস্ট আমাদের হাতের ওপর হাত দেন, এটাই আমার বলার। এবং আমরা এখনও চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির জন্য আশাবাদী। এবং ইসকনের যেই ব্যাপারটা, ইসকন আমরা এখনও প্রত্যেকটা সনাতনী ইসকন সমর্থক। এবং আমি বলবো যে কোনো একটা সংগঠনের যদি নেগেটিভিটি কোনো কিছু থাইকা থাকে, তাহলে ওইটাকে বাদ দিয়ে ভালো যেটা সেটা নিয়ে বাঁচা উচিত। এবং যেই খারাপ দিকটা থাকবে সেই খারাপ দিকটা বর্জন করা উচিত। এবং আমরা তাদের জোর করব তারা যেন সেই খারাপ দিকটা বর্জন করে। এইটাই হইতাছে বলার। সবসময় কোনো কিছুতে একটু খারাপ থাকলেই সেই পুরো ব্যাপারটাকেই যদি আমরা স্কিপ করে যাই, তাহলে সেটা একটা খারাপ দেখায়। এক হালি কলাতে যদি একটা কলা খারাপ থাকে, সেখানে আমরা তো সেই কলার ঝুড়িটাকেই ফালাই দিতে পারি না। ঠিক তেমনভাবেই ইসকনের মধ্যে যদি আপনারা কোনো কিছু একটা খারাপ দেখেন, অবশ্যই ইসকনের সংগঠন থেকে সেই জিনিসটা বাদ দেওয়া উচিত। কিন্তু আমি মনে করি ইসকন কোনো খারাপ জিনিস শিখায় না, কারণ প্রভুপাদের হাত ধরে এই ব্যাপারটা আসছে। এবং আমাদের হিন্দুত্ববাদের হচ্ছে একটা অঙ্গ হচ্ছে ইসকন। এবং আমরা সবসময় দেখে আসছি ইসকন কিভাবে আমাদের ধর্মীয় উত্থান ঘটাইছে। আমরা কিভাবে বহির্বিশ্বে হিন্দু ধর্মটাকে নিয়ে ভালোভাবে বাঁচতে শিখতেছি। তো এর বেশি আর কিছুই বলার নাই। আমরা চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর জন্য মুক্তিকামী। ধন্যবাদ।